আছে এ ফ্যাক্টরি প্রডিউসেস 84,000 ইউনিট ডিউরিং দ্য ইয়ার অ্যান্ড সেলস 50 পার ইউনিট। কস্ট স্ট্রাকচার দেওয়া আছে। দেখো কস্ট স্ট্রাকচারটা কিন্তু পার্সেন্টেজ আকারে দেওয়া আছে। এর আগের অঙ্কেরগুলো কিন্তু টাকার আকারে পেয়েছিলাম। র মেটেরিয়াল, লেবার, ওভারহেড এগুলো টাকার অ্যামাউন্টে ছিল, কিন্তু এখানে পার্সেন্টেজ আকারে দেওয়া। এখন পার্সেন্টেজ আকারে দেওয়া থাকলে সেটা কিভাবে হবে? এইখানে যে সেলস প্রাইস দেওয়া আছে তার উপর ধরতে হবে। 50% যে আছে, এই 55% সেইটা ধরতে হবে 50 টাকার উপরে। 18% ধরতে হবে কি 50 টাকার উপরে। এই 17% ধরতে হবে কি এই 50 টাকার উপরে। তাহলে এইভাবে আমাদের র মেটেরিয়াল, লেবার এবং ওভারহেডের রেটগুলো আমাদের প্রথমে বের করে নিতে হবে। আমরা যদি সেই বের করা একটা ওয়ার্কিংটা একটু দেখি তাহলে কীরকম হয়। এই যে দেখো, প্রথমে পার ইউনিট কস্টগুলো বের করা আছে। দেখো মেটেরিয়াল 50 টাকার 55%, এই 50 টাকা কি সেলিং প্রাইস। সেলিং প্রাইসের উপরে পলাই আছে 55 টাকা, 55% কত হয় 27.5 টাকা। লেবার 18% বলাই আছে 9 টাকা হবে। ওভারহেড 17% 8.5 টাকা। তাহলে এই আমরা পার ইউনিট কস্টগুলো এর অঙ্কে দেয়া ছিল না, মানে দেয়া ছিল, এই অঙ্কে দেয়া ছিল না, এই হচ্ছে তফাৎ। তাহলে অঙ্কে যদি দেয়া না থাকে তখন কিন্তু বের করতে পারবা। তাহলে এই জিনিসটা তোমাদের কাছে এই অঙ্কের জন্য নতুন। এছাড়া দেখো এই যে ওয়ার্ক ইন প্রসেসের ক্ষেত্রে রেট কি, এই যে রেটগুলো বের করছো 100, 50, 50। ফিনিশ গুডের ক্ষেত্রে কি সবই 100%। এইগুলো কিন্তু সেই আগের মতো গতানুগতিক, কোনো চেঞ্জ নাই, এগুলোর ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই। ওই ডেটর কত ধরছে দেখো এখানে, ডেটর এই যে 45 টাকা। এই 45 টাকা কি এটা ওয়ার্কিংও করে নাই। কেন করে নাই? কারণ ওই যে ফিনিশ গুডে যা 45 টাকা সেটা কি ডেটরেও তা। কারণ এখানে কয়টা রেট আছে? 3টা রেট। যদি 4টা রেট থাকতো তাহলে ফিনিশ গুডে যাইতো 3টার 100%, আর 4টার 100% যাইতো ডেটরে। এর বাকি কিন্তু কোনো চেঞ্জ নাই, রেটের ক্ষেত্রে শুধু এতটুকু পরিবর্তন। এখন আমরা দেখি আর কি কি আছে নতুনত্ব। দেখো এইখানে বলা আছে র মেটেরিয়াল ইকুইভ্যালেন্ট অন অ্যান্ড হাফ মান্থ সাপ্লাই ইজ স্টোর ইন গোডাউন। র মেটেরিয়াল কতদিন থাকবে? 1.5 মাস। দেখো এই র মেটেরিয়াল ক্ষেত্রে 1.5 মাস সময়। প্রসেসিং টাইম কত? 15 দিন। দেখো এই যে 0.5 মান্থ দেওয়া আছে, 15 দিন সময় বলতে 0.5 মান্থ। ফিনিশ গুড কত বলা আছে? 1 মান্থ। 1 মান্থ হলে আমরা এইখানে দিব 1 মান্থ, এগুলো নিয়ে আমাদের সমস্যা নাই। ডেটর 1 মান্থ ক্রেডিট, এই যে দেখো ডেটর 1 মান্থ ক্রেডিট। টাইম ল্যাগ ইন পেমেন্ট ওয়েজ অ্যান্ড ওভারহেড কত? 1 মান্থ। তাহলে ওয়েজ অ্যান্ড ওভারহেডের ক্ষেত্রে 1 মান্থ। এই লাইন আমাদের নতুনত্ব কিছু নাই। ক্যাশ ব্যালেন্স ইজ টু বি মেনটেন 50% অফ দ্য নেট ওয়ার্কিং ক্যাপিটাল, এইটা নতুন আমাদের। এর আগে আমরা শিখছিলাম কি গ্রোস ওয়ার্কিং ক্যাপিটালের উপরে মিনিমাম ক্যাশ ব্যালেন্স রাখতে হবে। এখন কি বলছে? নেট ওয়ার্কিং ক্যাপিটাল। এই নেট কথার কারণে আমাদের কিভাবে করতে হবে? গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল হইলে আমরা কি করেছিলাম গতদিন? কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ দিলে যা থাকে তার উপরে আমরা পার্সেন্টেজ ধরেছিলাম। আর এখন কিন্তু সরাসরি 15% ধরতে পারবো না। তাহলে এখন কিভাবে ধরতে হবে সেটা আমরা একটু দেখে আসি। দেখো এর আগের দিন আমরা যেটা শিখছিলাম গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল, কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ দিলে কত আসে? এই যে 6,34,375, এর উপরে সরাসরি পার্সেন্টেজ ধরছি। কিন্তু যখন নেট ওয়ার্কিং ক্যাপিটাল বলবে তখন আমাদের যত পার্সেন্ট বলবে সেইটা 100% থেকে বাদ দিয়ে ধরতে হবে, সেইটা দ্বারা ভাগ, এবং যত পার্সেন্ট বলবে তত পার্সেন্ট দ্বারা গুণ। তার মানে কি 15% বললে এই অ্যামাউন্টকে 85 দ্বারা ভাগ 15 দ্বারা গুণ। যদি বলতো 5% অন নেট ওয়ার্কিং ক্যাপিটাল তাহলে 95 দ্বারা ভাগ 5 দ্বারা গুণ। মানে 100% থেকে ওই সংশ্লিষ্ট পার্সেন্টেজটা বিয়োগ করতে হবে, সেইটা দ্বারা ভাগ, এবং ওই সংশ্লিষ্ট পার্সেন্ট দ্বারা গুণ করতে হবে কোনটাকে? ওয়ার্কিং ক্যাপিটালকে। তাহলে বিষয়টা কী দাঁড়ালো? আবার যদি একবার বলি, যে ওয়ার্কিং ক্যাপিটালটা বের হবে 6,34,375,
নেট ওয়ার্কিং ক্যাপিটাল, এর সাথে কি আমরা কন্টিনজেন্সি বা মার্জিন যদি গ্রোস বলে সরাসরি 6,34,375 উপর ধরবো, আর যদি নেট বলে তখন এই যে 6,34,375-কে কী করব, যদি 10% বলে 90 দ্বারা ভাগ 10 দ্বারা গুণ, যদি 5% বলে তাহলে 95 দ্বারা ভাগ 5 দ্বারা গুণ, যদি 20% বলে 80 দ্বারা ভাগ 20 দ্বারা গুণ। এই অঙ্কে তো 15% বলছে, ওই জন্য কি 85 দ্বারা ভাগ 15 দ্বারা গুণ করছে। এইখানে কারো কোনো সমস্যা আছে? যদি নেট বলে এই জিনিসটা তোমাদের এই অঙ্কের জন্য নতুনত্ব, গ্রোস বললে সরাসরি পার্সেন্টেজ, আর নেট বললে এইভাবে করতে হবে। এটা কি কন্টিনজেন্সি বা মার্জিন হিসাবে। এখন এইখানে কারো কোনো কোশ্চেন না থাকলে আমি এই অঙ্কের আরও কি নতুনত্ব আছে সেইখানে যাব। আছে কোনো কোশ্চেন? দেখো এই অঙ্কে আর কি আছে, 25% পারচেস আর ফর ক্যাশ, এই লাইনটার নতুনত্ব আছে। এই লাইনটা দ্বারা নতুন কাজ আছে। কি কাজ? আমরা যে ক্রেডিট পাশে অ্যাকাউন্টস পেয়েবল দেই বা ক্রেডিটর দেই, ক্রেডিটর তখন যাবে 75%, ক্রেডিটর যাবে কিন্তু 75%, কারণ 25% ক্যাশে হয়েছে, তাহলে বাকি তো হয়েছে কত? পারচেস 75%, তাহলে 75% আমরা নেব, 25% আমরা নেব না। তাহলে মোট 100, নর্মালি তো আমরা এরকম পার্সেন্টেজ নেই না, কিন্তু এই দেখো ক্রেডিটরের ক্ষেত্রে যে ক্যালকুলেশন হবে সেইটা আমরা 75% নিয়েছি। ক্রেডিটর মানে কি? পাওনাদার। পাওনাদার কারা? যতটুকু আমরা বাকিতে ক্রয় করেছি। এইখানে 25% নগদে ক্রয় করার কারণে পাওনাদার আছে কি 75%, সেই জন্য ক্রেডিটরের যতটুকু ক্যালকুলেশন তার 75% আমরা নেব। তাহলে এই অঙ্কের আমরা 3টা জিনিস নতুন পেলাম, বাকি সব আগের মতো। কি কি নতুন পেলাম আবার যদি অ্যাট এ গ্লান্স আমরা একটু দেখি, আমি শুধু নতুন অংশটা দেখাইতেছি। পার্সেন্টেজ থাকলে আমরা সেলস প্রাইজের উপরে ধরবো রেটগুলো। নেট ওয়ার্কিং ক্যাপিটাল বললে আমরা কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি বাদ দেওয়ার পরে আমরা 85 দ্বারা ভাগ 15 দ্বারা গুণ করে যেটা আছে সেটা যোগ করব। আর যদি এখানে নেট না বলে গ্রোস বলে, হ্যাঁ গ্রোস বললে তখন আমরা সরাসরি পার্সেন্টেজ ধরবো। এই গেল আমাদের এইটা। আর সর্বশেষ এই যে 25% পারচেস অন ক্যাশ, এইটা কিন্তু সেলসের ক্ষেত্রে বলতে পারতো 25% সেলস আর অন ক্যাশ। যদি সেলস ক্যাশে বলতো তাহলে ডেটরের ক্ষেত্রে 75% হইতো। এটা যেহেতু পারচেসের ক্ষেত্রে বলছে সেই জন্য ক্রেডিটরের ক্ষেত্রে 75%, এটা কিন্তু ডেটরের ক্ষেত্রেও বলতে পারতো। তাহলে এখানে 3টা নতুনত্ব সবাই ক্লিয়ার তো? এই পারচেস বা সেলস ক্যাশে হইতে পারে, যতটুকু ক্যাশে বাকিটা আমরা ডেটর বা ক্রেডিটর হিসেবে নিব। নেট ওয়ার্কিং ক্যাপিটালের কাজ আর হচ্ছে এই পার্সেন্টেজ আকারের কাজ। তাহলে 41 নম্বর অঙ্ক থেকে আমরা 3টা জিনিস নতুনত্ব দেখলাম, এইটুকু তোমরা শিখবা। তাহলে আমরা পরবর্তী অংশে যাব।